আজকে তোমাদের টেক্সট হচ্ছে অফ স্টাডিজ, অথর হচ্ছেন ফ্রান্সিস বেকন। অফ স্টাডিজ, এখানে দেখো অফ মানে কি আমরা জানি, অফ একটা প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে কি এর। স্টাডিজ, স্টাডিজ মিনস অধ্যয়ন। তাহলে টেক্সটার মানে হচ্ছে কি অধ্যয়ন সম্বন্ধে বা অধ্যয়ন সম্পর্কে। তো এখানে ফ্রান্সিস বেকন যেটা আলোচনা করছেন এই পাঠ্যাংশে, তা হলো আমরা কেন অধ্যয়ন করি বা অধ্যয়ন করা প্রয়োজন কেন আমাদের, কিভাবে আমরা কোন বিষয়কে অধ্যয়ন করব, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারে অর্থাৎ পড়াশোনার ব্যাপারে আলোচনা হয়েছে অধ্যয়ন সম্পর্কে। তো দেখো ফ্রান্সিস বেকন ইনি জন্মগ্রহণ করেছিলেন 1561 সালে 22 জানুয়ারি লন্ডনে, এবং তার মৃত্যু হয়েছিল 1626 সালের 9 এপ্রিল ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছিলেন। আর যে অফ স্টাডিজ এটা প্রথম পাবলিশ হয়েছিল 1597 অর্থাৎ 1597 সালে। তোমাদের দেখো দেওয়া আছে টেক্সটে, ওখান থেকে একটু দেখে নিও, আন্ডারলাইন করে নিও। তো মূল টেক্সট আসছে দেখো, বা টেক্সটটা খুব ছোট, দেখে তোমরা খুব খুশি হচ্ছ। ধানি লঙ্কা দেখেছো তো, সেই রকম জিনিস এটা। ধানি লঙ্কা আকারে ছোট লিখে ঝাঁজ বেশি, এটা সেই তাই। এই টেক্সটটাকে দেখে খুব ছোট মনে হচ্ছে এবং মনে করছো খুব সহজেই আমরা এটা পড়ে ফেলবো। এমনি কঠিন কিছুই নাই যদি প্রথম থেকে শোনো মন দিয়ে, আর প্রত্যেকটা জায়গা বোঝার আছে, ঠিক আছে। টেক্সটটাকে খুব ভালোভাবে শুনবা, দেখবো কঠিন লাগবে না, এবং একদম সহজ করে বোঝানোর চেষ্টা করবো তোমাদের কাছে। শুরু করছি দেখো। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। অধ্যয়ন, ডিলাইট মানে কি আনন্দ, তাহলে আনন্দ, অর্নামেন্ট মানে হচ্ছে অলঙ্কার অর্থাৎ অলঙ্করণ, এবং ফর অ্যাবিলিটি এবং সক্ষমতা, এর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে অধ্যয়ন আমরা করি কি জন্যে? আনন্দ, অনেকে আনন্দ পাওয়ার জন্য। অধ্যয়ন মানে বুঝলি না, পড়াশোনা, আমরা পড়াশোনা, যে পড়াশোনাটাকে তো অধ্যয়ন বলছি। তাহলে আমরা যে অধ্যয়ন করি সেটা কি জন্যে? কেউ করে থাকে আনন্দ পাওয়ার জন্য, কেউ করে থাকে অর্নামেন্ট। অর্নামেন্ট মানে কি বললাম? অলঙ্কারকরণ। তাহলে কিসের অলঙ্কারকরণ করবে? কথাবার্তার, ঠিক আছে। দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তা বলে থাকি তার অলঙ্কারকরণ, অর্থাৎ বাক্যটাকে সুন্দর করার জন্য, কথাবার্তাকে সুন্দর করার জন্য। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং সক্ষমতা পাওয়ার জন্য। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করে থাকি, কাজ বলতে যে কোনো ধরনের কাজ হতে পারে, তো সেখানে আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজটা করি। তো সেগুলো আমরা পাই কোথায় থেকে? অধ্যয়ন থেকে, বা আমরা যে পড়াশোনা করছি সেখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করে থাকি, সেটাকে আমরা কাজে লাগাই। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, দেয়ার কাকে রেফার করছে? স্টাডিজকে। তাহলে তাদের প্রধান বা মুখ্য ব্যবহার, ঠিক আছে। তাহলে অধ্যয়নের মুখ্য ব্যবহার কি? ফর ডিলাইট, আনন্দ পাওয়ার জন্য বা মনোরঞ্জনের জন্য। ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, তাহলে কখন আনন্দ পাওয়ার জন্য? প্রাইভেটনেস অর্থাৎ কেউ যখন একা রয়েছে, একাকিত্ব বসে রয়েছে বা কোনো জায়গায় একা রয়েছে সেরকম ক্ষেত্রে। অ্যান্ড রিটায়ারিং, এবং কর্মবিরতির ক্ষেত্রে, অর্থাৎ কোনো মানুষ যখন কোথাও বসে রেস্ট করছে বা একাকী আছে, তো তখন সেই ক্ষেত্রে সে আনন্দ পাওয়ার জন্য বা তার মনটাকে ফ্রেশ করার জন্য অধ্যয়ন করে থাকে। অনেকেই দেখবা বৃদ্ধ বয়স্ক মানুষ থেকে থাকে, বা হয়তো এমনি অনেক শিক্ষিত মানুষ আছে যারা কোনো পেশার সঙ্গে নিযুক্ত নয় অথচ বই পড়ে, কী জন্য? তাদের মানসিক শান্তির জন্য। ফর অর্নামেন্ট, অলঙ্কারকরণের জন্য, অর্থাৎ মানে তারা যে কথা বলে দৈনন্দিন জীবনে কথাবার্তা বলে থাকে, সেই কথাটাকে সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। তাহলে একটা শিক্ষিত মানুষের যে কথাবার্তা বলার ধরন এবং একজন অশিক্ষিত মানুষের বার্তা বলার যে ধরন, দুটোই কি একই হয়? হয় না। তো সেটাই বলছে, আমাদের বাক্যকে বা আমরা যে বাক্যালাপ করে থাকি সেটাকে সুন্দর করার জন্য। ইজ ইন ডিসকোর্স, এবং কথোপকথনের জন্য, অর্থাৎ আমরা যে কথাবার্তা বলি সেটাও যেন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি।
তাহলে কী জন্য অধ্যয়নের মুখ্য ব্যাপারগুলো কী কী পেলাম তাহলে? একটা হচ্ছে একাকিত্ব এবং কর্মবিরতির সময় মনকে আনন্দ দেওয়ার জন্য, আর একটা হচ্ছে আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে বাক্যগুলোকে সুন্দর করার জন্য এবং সেই কথাগুলোকে গুছিয়ে বলার জন্য। এইগুলো হচ্ছে কি অধ্যয়নের মুখ্য বিষয়। অ্যান্ড ফর অ্যাবিলিটি, আর একটা কি সক্ষমতা, অর্থাৎ আমরা অধ্যয়নের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে আমাদের যে বুদ্ধির যে উন্নতি হয় বা আমাদের যে তীক্ষ্ণ বুদ্ধি হয়, যার ফলে কোন কাজটা কোনভাবে করলে আমরা সহজেই করতে পারবো এই জিনিসটা বুঝতে পারি, ঠিক আছে, সেটাকে বলছে সক্ষমতা। ইজ ইন দি জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, তাহলে ইজ ইন দি জাজমেন্ট বিচার বিশ্লেষণের ক্ষেত্রে, অ্যান্ড এবং ডিসপোজিশন অফ বিজনেস, ডিসপোজিশন মানে কি সম্পাদন করা, অ্যান্ড বিজনেস মিনস ব্যবসা জানি, কিন্তু এখানে ব্যবসা মানে এখানে কি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজকর্মগুলো করে থাকি সেটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে কাজকর্ম করে থাকছি বা বিচার বিশ্লেষণ কোনো ক্ষেত্রে করে থাকি, তাদের সক্ষমতা আমরা অধ্যয়ন থেকে পেয়ে থাকি, বা সেগুলি করার যে সক্ষমতা সেটা আমরা এখান থেকে পেয়ে থাকি। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, কারণ দক্ষ মানুষেরা সম্পাদন করতে পারে, অ্যান্ড পারহ্যাপস এবং সম্ভবত জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, এবং তারা প্রত্যেকটা বিষয়কে একটা একটা করে কী করতে পারে, বিচার করতে পারে। জাজ মানে কি বিচার করা, যাচাই করা। তাহলে যারা কি হচ্ছে এক্সপার্ট, যারা দক্ষ কোনো কাজে, তারা প্রত্যেকটা কাজকে কী করতে পারে, নির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে তাদেরকে বিশ্লেষণ করতে পারে, তাদের বিচার করতে পারে। বাট কিন্তু দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ পরামর্শের ক্ষেত্রে, অ্যান্ড দি প্লটস অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, প্লটস মানে হচ্ছে পরিকল্পনা করা, ঠিক আছে, অ্যান্ড মার্সেলিং, মার্সেলিং মানে হচ্ছে তোমার ক্রমে সাজানো, পরপর কোনো জিনিসকে বা কোনো কাজকে সাজানো। তোমাকে ধরো 10টা কাজ দেওয়া হলো, তুমি ধরো কান্দি যাবে বা বহরমপুর কোথাও যাবে, তো তোমাকে 10টা কাজ দিয়ে দেওয়া হলো যে তোমাকে এই জিনিসগুলো এখান থেকে নিয়ে আসতে হবে। তো তখন তুমি যদি কোনো ধরো যার অভিজ্ঞতা নেই বাজার করার, সে কী করবে, দেখো একটা লাইন ধরে যদি আমরা যাই তাহলে কী হবে, পরপর আমি একটা প্ল্যান করে নিলাম যে এই মাথায় ঢুকবো, এখানে এটা পাবো, এখানে ওটা পাবো, আমি একটা পরপর জিনিসগুলো নিতে নিতে চলে গেলাম। কিন্তু যে কখনো বাজারে যায়নি, সে দেখবে কী করবে, কোনো একটা জিনিস এখানে নিল, আবার অন্য একটা জিনিস আনতে চলে গেলো, আবার দেখবে ঘুরে দেয় কিছুক্ষণ পর আবার ওই জায়গায় গিয়ে আসতে হচ্ছে। তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে সেইগুলো কী হয়, সেইগুলোকেই বলা হচ্ছে সাধারণ পরামর্শ বা সাধারণ বিষয়ের ক্ষেত্রে কী বলা হচ্ছে, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্সেলিং মানে ক্রমে সাজিয়ে নেওয়া অফ অ্যাফেয়ার্স, কাজগুলোকে। তাহলে কাজকর্মগুলোকে কী করতে হয়, আমাদেরকে পরপর সাজিয়ে নিতে হয়, এবং সেইগুলো কারা পারে সেটা এখানে বলছে, দেখো কাম বেস্ট ফ্রম দোজ, তারাই সব থেকে ভালো পারে, দ্যাট আর লার্নড, যারা হচ্ছে শিক্ষিত বা পণ্ডিত ব্যক্তি। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, স্লথ মানে হচ্ছে অলস। তাহলে পড়াশোনায় বা অধ্যয়নে অত্যধিক সময় নষ্ট করা, সেটাকে কি বলা হবে, অলসতা। অর্থাৎ কেউ ধরো সারাদিন বইয়ের মধ্যে মুখ বুজে বসে আছে, তাহলে সেই কি একটা অলস, তাকে অলস বলা হবে। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, যদি তাদেরকে কথাবার্তা বলার ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার করা হয়, অতিরিক্ত প্রয়োগ করা হয়, ইজ অ্যাফেক্টেশন, তাহলে সেটাকে কি বলা হবে, ভান করা, দেখনদারি। অর্থাৎ কোনো একটা শিক্ষিত মানুষ বা ধরো কেউ কোনো একটা বিষয় ভালো পারে, তো সবসময় কী করে, সে সেই জিনিসটাকে বারবার, কারণ যার সঙ্গে থাকুক না কেন, সবসময় সেই জিনিসটাকে উল্লেখ করার চেষ্টা করে বা তুলে ধরার চেষ্টা করে, তাহলে সেইটাকে কী বলা হবে, দেখনদারি। মানে সে দেখাতে চাইছে, দেখো আমি এটা ভালো পারি, এটা আমি পারি, ঠিক আছে, তো সেই রকম করাটা কিন্তু উচিত নয়, তাহলে সেটাকে দেখনদারি বলা হচ্ছে। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, আর নিয়ম নীতি অনুসারে কোনো কিছুকে বিচার করা বা সম্পূর্ণভাবে সেই নিয়ম নীতির, মানে এখানে এটাই বলতে চাইছে যে সম্পূর্ণভাবে তুমি রুলস অর্থাৎ নিয়মের বা নীতির উপরে নির্ভর করে কোনো কিছু বিচার করছো, তো সেটা কি হবে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, সেটা একজন পণ্ডিত ব্যক্তির কাছে হাস্যকর ব্যাপার। অর্থাৎ কোনো একজন ব্যক্তি ধরো খুব শিক্ষিত, সেই নিয়ম নীতি এসব পড়েছে, তো কি মানে সেই যে নিয়ম নীতি পড়েছে তার বাইরে সে কিছু ভাবছে না, মানে বাস্তব অভিজ্ঞতা বা সাধারণ যে জ্ঞান সেটাকে সে মোটেই কাজে লাগাচ্ছে না। তাহলে আমরা কি পুঁথিগত বিদ্যা দিয়ে সব কাজ করতে পারি?
করতে পারি না, আমাদের কিছু ক্ষেত্রে বাস্তব বুদ্ধি কাজে লাগাতে হয়। তাহলে কোনো একজন শিক্ষিত মানুষ সে যদি সবসময় কোনো কিছুর বিচার একদম বইতে যে নিয়মগুলো পড়ছে সেই নিয়ম ধরে ধরে করতে যায়, তাহলে কি সেটা সম্ভব হবে? হবে না। তারপর আসছে দেখো, দে পারফেক্ট নেচার, তারা স্বভাবকে বা মানুষ, এখানে মানুষের স্বভাবের কথা বলা হচ্ছে, দে পারফেক্ট নেচার। দে বলতে কাকে বোঝানো হচ্ছে তাহলে? এই পণ্ডিত ব্যক্তিদের, অধ্যয়নকে, ঠিক আছে। তাহলে দে পারফেক্ট নেচার, তারা মানুষের স্বভাবকে কি করে? পারফেক্ট করে তোলে, নিখুঁত করে তোলে। অ্যান্ড এবং আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, আর কি হয়? সেইগুলো অভিজ্ঞতার দ্বারা আরও নিখুঁত হয়ে ওঠে। অর্থাৎ অধ্যয়ন কি করে? তাহলে আমরা এখানে মানুষের স্বভাব বলতে কোনটাকে বলা হচ্ছে বলো তো? আমরা জন্মগত সূত্রে, ঠিক আছে, বা সহজাত ভাবে যে বৈশিষ্ট্য, যে গুণগুলো আমরা পেয়ে থাকি সেইগুলোকে কিন্তু মানুষের স্বভাব বলে উল্লেখ করা হচ্ছে। তো সেইগুলো নিখুঁত হয় কার মাধ্যমে? অধ্যয়নের মাধ্যমে। অর্থাৎ আমরা জন্ম থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি জন্মসূত্রে, এবার সেইগুলো কি হয়? আমরা অধ্যয়ন করলে, লেখাপড়া করলে অনেকটা সেগুলোকে শুধরে নিই। এবার তারপরেও লেখাপড়া করার মাধ্যমে কিন্তু পুরোটা শোধরায় না, আরও শোধরায় কখন? আমাদের অভিজ্ঞতার মাধ্যমে, ঠিক আছে। আমরা দৈনন্দিন জীবনে যখন 5 জনের সঙ্গে ওঠা বসা করবো, 5টা জায়গায় যাব, তখন কি হয়? আমরা নিজেদের ভুলগুলোকে বুঝতে পারি, যেগুলো আমি জন্মের পর থেকে করে আসছি। তো সেইগুলোকে কি হয়? আরও আমরা ঠিক করে নিতে পারি। তাহলে অভিজ্ঞতার মাধ্যমে সেটা আরও নিখুঁত হয়ে ওঠে। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, তাহলে বলছি কি যে আমাদের যে সহজাত প্রবৃত্তি বা সক্ষমতা সেইগুলো কিসের মতো? আর মানে হয় লাইক ন্যাচারাল প্ল্যান্টস, প্রকৃতিতে বেড়ে ওঠা। প্ল্যান্টস মানে কি? চারা গাছ বা গাছ, এখানে গাছ বলবো। তো তাহলে আমাদের যে সহজাত প্রবৃত্তি বা স্বাভাবিক বুদ্ধি বা আচার আচরণ, সেটা কিসের মতো? প্রকৃতিতে বেড়ে ওঠে একটা গাছের মতন। দ্যাট নিড প্রুনিং, প্রুনিং মানে কি? ছাঁটাই করা, কেটে ফেলা। তো যেটাকে ছেটে ফেলতে হয় বাই স্টাডি, কার দ্বারা? অধ্যয়নের দ্বারা। তাহলে আমাদের যে সহজাত প্রবৃত্তি বা আমাদের যে বৈশিষ্ট্য, সেইগুলো কি হচ্ছে? কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে? তাদেরকে প্রকৃতিতে বেড়ে ওঠে একটা গাছের সঙ্গে। তো সেটাকে কী করতে হয়? ছাঁটাই করতে হয়। কেন এই কথা বলা হচ্ছে? দেখো, এইগুলো আমরা অধ্যয়ন করি কী জন্য? অধ্যয়ন করি সভ্য হওয়ার জন্য, বা একটা ভালো সমাজের সঙ্গে, শিক্ষিত সমাজের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, তাই তো? তাহলে আমরা যদি অধ্যয়ন মানে পড়াশোনা করি বা অধ্যয়ন করি, স্টাডি করি, অথচ আমাদের যে চালচলন, অর্থাৎ আমি যে কোনো একজন ব্যক্তি যে লেখাপড়া করেনি বা অধ্যয়ন করে না, ঠিক আছে, তো সেই ব্যক্তির চালচলন আর একজন যে শিক্ষিত মানুষ সেই ব্যক্তির চালচলন যদি একই হয়, তাহলে দুজনের মধ্যে ফারাক কী থাকলো? তো তার জন্য এখানে ছাঁটাইয়ের কথাটা আসছে। তো ছাঁটাইটা করবে কে? তাহলে অধ্যয়ন করে দিচ্ছে। যদি কোনো মানুষ পড়াশোনা করে, অধ্যয়ন করে, তবে তো সে তার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে এবং নিজেকে শুধরে নেবে। তাহলে এখানে যেমন প্রকৃতিতে একটি গাছ বেড়ে ওঠে, ধরো না তুমি কোথাও বেড়াতে গিয়েছো, পার্কে গেলে দেখতে পাবে, বা তুমি ধরো কোথাও কোনো শহরে যাচ্ছ, দেখবে রাস্তার ধারে বিভিন্ন আকারে গাছগুলোকে একটা করে শেপ দিয়ে কাটা থাকে, হাতি হোক, হরিণ হোক, ঠিক আছে, বা কোনো একটা আকারে, কোথাও কেটলির আকারে কাটা থাকে। গাছগুলো দেখে সুন্দর লাগে, তাই তো? তাহলে ওইখানে ওই গাছটাকে দেখতে যেমন লাগে, তেমনি বনের মধ্যে যদি কোনো একটা গাছ এদিকে ওদিকে ডালপালা মেলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই গাছটাকে কি দেখতে সেরকম লাগে? সেই গাছটা দেখে অতটা খুশি হবে না তুমি। যেভাবে ওই যে হাতির আকারে বা কোনো একটা হরিণের আকারে যে গাছটাকে কাটাচ্ছে, সেটাকে যতটা খুশি হচ্ছে। তাহলে ওখানে কি করা হচ্ছে? ওই গাছটাকে একদম ছেটে ফেলা হচ্ছে কাঁচ দিয়ে। মালিরা ছেটে ছেটে একটা নির্দিষ্ট শেপ দিয়ে থাকে, আকার দিয়ে থাকে, যেটাকে দেখে সুন্দর লাগে। তাহলে ঠিক সেই রকমভাবে ওই মালির কাজটা কে করে? আমাদের ক্ষেত্রে অধ্যয়ন করে থাকে। তাহলে অধ্যয়ন অর্থাৎ পড়াশোনা, আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলো যখন আমরা অধ্যয়ন করে থাকি, শিক্ষিত হয়ে ধীরে ধীরে, তখন আমরা বুঝতে পারি, সেইগুলোকে আমরা ধীরে ধীরে পড়াশোনার মাধ্যমে ছেটে ফেলি। তবে আমরা কি হয়? একটা সভ্য সমাজে বসবাসের উপযোগী হয়ে উঠি, বা সভ্য সমাজের সঙ্গে নিজেদেরকে মিশিয়ে নেওয়ার একটা পথ বের করে নিই। নেক্সট আসছে দেখো, অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ, এবং অধ্যয়ন কী করে? আমাদেরকে বিভিন্ন রাস্তা দেখিয়ে দেয়, এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, এবং তাদেরকে অভিজ্ঞতায় বেঁধে ফেলতে হয়। অর্থাৎ অধ্যয়নের মাধ্যমে আমরা কি হতে পারি? বিভিন্ন রকমের জ্ঞান পেয়ে থাকি, এবং সেই জ্ঞানটা তো পেলেই হবে না, জ্ঞানটাকে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে ধরে রাখতে হবে, এটাই বলতে চাওয়া হয়েছে।
ক্র্যাফটি মেন, ক্র্যাফটি মানে কি ধূর্ত চালাক। তো ক্র্যাফটি মেন, ধূর্ত বা চালাক ব্যক্তিরা কি করে, কন্ডেম, কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা বা দোষ দেওয়া বা অবজ্ঞা করা বলতে পারো, স্টাডিজ। তাহলে ধূর্ত বা চালাক ব্যক্তিরা কী করে থাকে, অধ্যয়নকে অবজ্ঞা করে থাকে, দোষারোপ করে থাকে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, সাধারণ মানুষ কি করে, তাদের প্রশংসা করে। দেখবে তুমি কোনো একটা কোথাও দাঁড়িয়ে আছো বা কোথাও গিয়েছো, কয়েকটা সাধারণ মানুষ হয়তো দাঁড়িয়ে আছে, সেখানে যদি একজন শিক্ষিত ব্যক্তি আছে কি করে, তার প্রশংসা করে বা তাকে হয়তো বসার জন্য জায়গা ছেড়ে দেয়, বা হয়তো দেখবা সেই ব্যক্তি চলে গেল, তখন কি বলে, জানিস এই ছেলেটা খুব ভালো বা এই ব্যক্তিটা এতটা শিক্ষিত, খুব ভালো, এতদূর লেখাপড়া করছে, একটা প্রশংসা করে থাকে। তো সাধারণ মানুষ কি করে, পড়াশোনার বা অধ্যয়নের বা শিক্ষিত মানুষের প্রশংসা করে থাকে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, আর জ্ঞানী ব্যক্তিরা কি করে, জ্ঞানী ব্যক্তিরা দেখবা যারা অত্যধিক শিক্ষিত তারা কথাবার্তা কম বলে, ঠিক আছে, তারা প্রয়োজনে কথাবার্তা বলে। আর তারা কি করে, তারা অধ্যয়নের ফলে পড়াশোনার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করেছে সেই জ্ঞানটাকে কোথায় সঠিকভাবে ইউজ করবে, কোথায় সঠিকভাবে ব্যবহার করবে, প্রয়োগ করবে, সেটা দেখে। তার জন্য কি বলছে, ওয়াইজ মেন ইউজ দেম, তাহলে জ্ঞানী ব্যক্তিরা অধ্যয়নকে কাজে লাগায়, ঠিক আছে। হোয়াট দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য শিক্ষা দিয়ে থাকে না। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা যে অন্যদেরকে শিক্ষিত করে তুলছে বা অন্যদেরকে জ্ঞান দিচ্ছে, তার ফলে তার নিজের কোনো লাভ হবে এরকম কিন্তু মনোভাব নিয়ে তারা কাউকে জ্ঞান দেয় না, তারা চায় অন্যদের ভালো হোক। বাট কিন্তু দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, এটা হচ্ছে সে একটা জ্ঞান তাদের ছাড়া, অ্যান্ড অ্যাবভ দেম, তাদের উপরে, ওন বাই অবজারভেশন, যেটা তারা অবজারভেশন মানে কি নিরীক্ষণ, পর্যবেক্ষণ, যেটা তারা পর্যবেক্ষণের মাধ্যমে পেয়ে থাকে। তাহলে শিক্ষিত বা জ্ঞানী ব্যক্তিরা যে জ্ঞানটা অন্যদেরকে দিয়ে থাকে সেটা কোন জ্ঞান, তারা যে শুধুমাত্র পুঁথিতে বা বই পড়ে যে জ্ঞানটা পেয়েছে সেটাই কিন্তু শুধু সেটা দেয় না, তারা যে জ্ঞানটা অধ্যয়ন করে বা বই থেকে স্টাডি করে পেয়েছে সেটাকে তারা বাস্তবে অভিজ্ঞতার মাধ্যমে পেয়েছে, ঠিক আছে। যে জ্ঞানটা কি বইয়েরও ঊর্ধ্বে, বাস্তব অভিজ্ঞতা থেকে তারা অর্জন করেছে, সেই জ্ঞানটা কিন্তু অন্যদেরকে দিয়ে থাকে। রিড নট টু কন্ট্রাডিকশন, তাহলে কি বলছি, পড়ো, রিড পড়ো, নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, কন্ট্রাডিক্ট মানে কি বিরোধিতা করা, তাহলে অধ্যয়ন করো কিন্তু কারোর বিরুদ্ধে যাওয়ার জন্য বা কারোর বিরোধিতা করার জন্য, এবং কাউকে কনফিউট মানে যে ভুল প্রমাণিত করা, তাহলে কাউকে ভুল প্রমাণিত করার জন্য নয়। অর্থাৎ তুমি অধ্যয়ন করছো, পড়াশোনা করছো, কারোর সঙ্গে তর্কাতর্কি করবে তার জন্য নয়। আবার কি বলছে দেখো, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং কোনো কিছুকে দেখেই বিশ্বাস করে নেবে, একদম ধ্রুব সত্য বলে মেনে নেবে, তার জন্য অধ্যয়ন করো না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এবং তোমার যে কথাবার্তা, অর্থাৎ যে প্রথমে যেটা আমরা বললাম যে অনেকে কি করে, শিক্ষিত মানুষেরা যে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, তো সেটার জন্য যে তুমি অধ্যয়ন করবা সেটাও নয়। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কী জন্য করবে, ওয়ে মানে হচ্ছে কি মূল্য নির্ধারণ করা, কোনো কিছুর মূল্য নির্ধারণ করা, কোনো কিছুকে বা কোনো ঘটনাকে, কোনো বিষয়কে তার বিচার বিশ্লেষণের জন্য করবে। তাহলে তুমি অধ্যয়ন করবে শিক্ষিত হবে কী জন্য, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য নয়, শুধুমাত্র তোমার কথাবার্তাকে পরিচালিত বা পরিমার্জিত করার জন্য নয়, করবে কী জন্যে, কোনো কিছুর মূল্য নির্ধারণের জন্য বা বিচার বিবেচনার জন্য। সাম বুকস আর টু বি টেস্টেড, এবার এখানে দেখো, এখানে যেটা বলতে চাইছে, মানে এখানে তোমাদের প্যারাগুলো চেঞ্জ করা নেই, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো, মানে যতগুলো প্যারা হবে আলাদা আলাদা করে কেটে কেটে সমস্ত প্যারাগুলোকে এক জায়গা করে দিয়েছে। যাই হোক, তো এখান থেকে শুরু হচ্ছে, দেখো এখানে বলতে চাইছে কোন বই আমরা কিভাবে পড়বো সেটা শুরু হচ্ছে এখানে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আছে যেগুলোকে টেস্ট করে দেখতে হয়, খাবার নাকি যে টেস্ট করে দেখবে, তো টেস্ট করা বলতে এখানে কি উপরে উপরে দেখতে হয়, সব নিচে ব্যাখ্যা আছে। তো কিছু বই আছে যেগুলোকে টেস্ট করে দেখতে হয়, মানে মোটামুটি পড়তে হয়, ব্যাখ্যাতে আসছি পরে আছে। আদার্স টু বি সোয়ালোড, কিছু বই আছে যেগুলোকে কী করতে হয়, সোয়ালোড মানে কি গিলে ফেলা, গিলে ফেলতে হয়,
বই গিলে ফেলা মানে বইটা গিলে ফেলবে তা নয়, মানে বইয়ে যা কিছু আছে তোমাকে একদম মুখস্থ করে মনের মধ্যে গেঁথে নিতে হবে, ব্রেনে স্টক করতে হবে। অ্যান্ড এবং সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। আর কিছু বই আছে কি করতে হয়, চিউড মানে কি চিবিয়ে ফেলা, এবং ডাইজেস্টেড মানে হজম করা। তাহলে কিছু বই আছে যেগুলোকে চিবিয়ে ফেলতে হয় এবং হজম করতে হয়। দ্যাট ইজ মানে হচ্ছে এর অর্থ হলো, মানে এই যে তিনটে কথা বলা হলো, কিছু বই আছে যাদের টেস্ট করতে হয়, কিছু বই আছে যাদেরকে গিলে ফেলতে হয়, আর কিছু বই আছে যেগুলোকে চিবিয়ে হজম করতে হয়। এই কথাগুলোর অর্থটা কি সেটাই বলা হচ্ছে। দেখো এইটুকু পড়া আজ একদিনই শেষ হয়ে যাবে। শোনো, দেখো ঠিক বুঝতে পারবা। তাহলে দেখো কি বলা হচ্ছে, দ্যাট ইজ এর অর্থগুলো কি, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস। তাহলে কিছু বই আছে যেগুলো শুধুমাত্র কয়েকটা অংশ পড়ে নিলেই হয়, ঠিক আছে। মানে প্রথম কথাটা টেস্টেড, শুধুমাত্র চেখে দেখা। তাহলে কি করতে হয়, কিছু বই আছে যেগুলোর কিছু কিছু অংশ পড়ে নিলেই হয়, মানে যেগুলো গুরুত্বপূর্ণ অংশ বেছে বেছে পড়ে নিলাম, তাহলে হয়ে গেল। তারপর বলছি দেখো, আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি। তাহলে আদার্স টু বি রেড অন্যগুলোকে পড়তে হয়, বাট কিন্তু নট কিউরিয়াসলি। কিউরিয়াসলি মানে আগ্রহের সঙ্গে, ঠিক আছে। তাহলে সেগুলোকে অতটা আগ্রহ করে পড়ার দরকার নেই, পড়তে হবে। তারপর বলছে অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি। আর কিছু বই আছে যেগুলোকে সম্পূর্ণভাবেই পড়তে হয়, পুরোটাই পড়তে হয়, অর্থাৎ সেখানে একটু বাদ দিয়ে দিয়ে পড়বে এরকমটা চলবে না। অ্যান্ড উইথ ডিলিজিয়েন্স অ্যান্ড অ্যাটেনশন। আর সেই বইগুলোকে শুধু পড়লেই হবে না, কীভাবে পড়তে হবে, ডিলিজিয়েন্স মানে কি, বুদ্ধিমত্তা, পরিশ্রম, অ্যান্ড অ্যাটেনশন এবং মনোযোগ, এইভাবে পড়তে হবে কিছু বই। মানে যেটা শেষে বলা হলো চিউড অ্যান্ড ডাইজেস্টেড, চিবিয়ে ফেলতে হবে, হজম করতে হবে, অর্থাৎ পুরো জিনিসটাকে বুঝে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি। ডেপুটি মিনস সহকারী, অর্থাৎ তাহলে কিছু বই আছে যেগুলিকে তোমার সহকারীকে দিয়ে পড়ালেও চলবে, অর্থাৎ নিজে পড়ার দরকার নেই। এমন কিছু বই আছে তোমার নিজের পড়ার দরকার নেই, ধরো তোমার সহকারী বা তোমার সহপাঠী যে আছে তুমি তাকে দিয়ে পড়িয়ে নিলে তাহলেও চলবে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। এবং তাদের সারাংশটা অন্যদের কাছ থেকে জেনে নিলেই হবে। অর্থাৎ এই ধরনের বইগুলো কি, তুমি ধরো তোমার কোনো বন্ধুকে সহপাঠীকে দিয়ে পড়িয়ে নিলে, সে পড়লো, তুমি তার কাছ থেকে মূল অংশটুকু সারাংশটুকু জেনে নিলে, তাহলে চলবে। বাট দ্যাট উড বি অনলি ইন দি লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস। কিন্তু সেইগুলো কি হয়, যুক্তিতর্কের ক্ষেত্রে খুব কম লাগে। মানে ওই ধরনের যেটা তুমি সারাংশ নিজে পড়লে না, অন্যকে দিয়ে পড়ালে এবং ডিটেলসেও জানলে না, তার মূল যে সার সংক্ষেপ সেটা জানলে, এই ধরনের বইয়ের ব্যবহার কিন্তু কম, অতটা কাজে লাগে না। অ্যান্ড দি মিনার মিনস নিম্নমানের, শর্ট অফ বুকস। তাহলে কিছু নিম্নমানের বই আছে। এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার। ডিস্টিল মানে হচ্ছে বিশুদ্ধ। তাহলে কিছু নিম্নমানের বই আছে যেগুলো কিসের মতো, বিশুদ্ধ জলের মতো। বিশুদ্ধ জল কেন তুলনা করা হচ্ছে, দেখো আমরা যদি ডাইরেক্ট ভূগর্ভ থেকে যে জলটা উঠে আসছে টিউবওয়েলের মাধ্যমে, সেই জলটা আমরা পান করি, সেই জলটা টেস্ট কেমন হয়, একটু খেতে ভালো লাগে, তাই তো। কিন্তু সেই জলটাকে যখন ডিস্টিল করা হয়, ছেঁকে নেওয়া হয়, বিশুদ্ধ করে নেওয়া হয়, ঠিক আছে, সেই জলটাকে খেতে সেরকম লাগে, লাগে না। যখন ফিল্টারের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়, তাহলে সেই জলটা কিন্তু সেই স্বাদটা থাকে না। তার জন্য কি বলছে, তাহলে এই যে তুমি বইটা অন্যদেরকে দিয়ে পড়ে নিলে, নিম্নমানের যে বই, তাহলে তুমি নিজে পাঠ করলে যে স্বাদটা পেতে, সেই স্বাদটা কিন্তু এখানে পাওয়া যাবে না। তার জন্য বিশুদ্ধ জলের সঙ্গে এই বইগুলোকে তুলনা করা হয়েছে। ফ্ল্যাশি থিংস, স্বাদহীন, অর্থাৎ তুমি একটা ঘটনা নিজে পড়লে আর অন্য কেউ তোমাকে বললো, দুটো কিন্তু ফিলিংস এক নয়। অ্যান্ড দেয়ারফর, একটা লাইন বাদ গেলে দেখো, রিডিং মেকেথ এ ফুল ম্যান। মেকেথ শব্দটার অর্থ হচ্ছে কি, বা সিনোনিম হচ্ছে মেক্স, তৈরি করা। তাহলে রিডিং মেকেথ এ ফুল ম্যান, অধ্যয়ন কি করে, একটা সম্পূর্ণ মানুষ তৈরি করে, অর্থাৎ একটা মানুষকে মানুষের মতো মানুষ করে তোলে। কনফারেন্স মানে কি, বলে না কনফারেন্সে কল কর,
মানে আলোচনা, কনফারেন্স মানে কি আলোচনা সভা। তো কনফারেন্স এ রেডি ম্যান অর্থাৎ আলাপ আলোচনা বা আলাপচারিতা সেটা কি করে একজন প্রস্তুত মানুষ করে তোলে। অর্থাৎ যে ব্যক্তি আলাপ আলোচনার মধ্যে থাকবে, 5 জনের সঙ্গে কথা বলবে, সে কি রেডি মানে কি প্রস্তুত। প্রস্তুত মানুষ বলতে সবসময় সে রেডি থাকবে কোন পরিস্থিতিতে কি কথা বলতে হবে বা কোন পরিস্থিতিতে তাকে কিভাবে কাজ করতে হবে, একদম যে এক্সপার্ট হয়ে থাকবে। অ্যান্ড এবং রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এবং লেখালেখি কী করবে একজন নির্ভুল ব্যক্তি বা একটা নির্ভুল মানুষ তৈরি করবে। অ্যান্ড দেয়ারফোর, এবং সেই জন্যই ইফ এ ম্যান রাইট লিটিল, যদি কোনো মানুষ অল্প লেখালেখি করে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার তীক্ষ্ণ বা প্রখর স্মৃতিশক্তি থাকা প্রয়োজন। তাহলে কোনো মানুষ ধরো লেখালেখি কম করে, তাহলে তাকে কী করতে হবে, তার ব্রেন খুব তীক্ষ্ণ হবে, অর্থাৎ খুব মনে রাখতে পারে স্ট্রংলি। ঠিক আছে, অনেক মানুষ আছে দেখবা, এখনকার আমাদের যুগে নয়, আগেকার দিনের মানুষগুলো দেখবা, দাদু ঠাকুমাকে, তারা দেখবা 10 দিনের কথা বা কাউকে ধরো কোথাও টাকা ধার দিয়েছে, কাকে কত টাকা দিয়েছে তারা কিন্তু না লিখেও বলে দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ব্রেন। তাহলে একদম তীক্ষ্ণ ব্রেন কিন্তু, তাহলে তারা কি মনে রাখতে পারে। তাহলে এই রকমের যে মানুষ আছে যারা লেখালেখি কম করে, তাদের মেমোরি কিন্তু খুব স্ট্রং হবে বা হতে হবে। ইফ হি কনফার লিটিল, যদি সে কম কথাবার্তা বলে কোনো মানুষ, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তাহলে তার উপস্থিত বুদ্ধি থাকা দরকার। প্রেজেন্ট উইট মানে কি উপস্থিত বুদ্ধি। তাহলে কোনো মানুষ যদি কম কথাবার্তা বলে তাহলে কি হবে, সে তো সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবে না। বা কোন ক্ষেত্রে, যেটা একটু আগে যেটা বললাম, যে যদি কোনো মানুষ বেশি কথাবার্তা বলে তাহলে কি হবে, সে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন অভিজ্ঞতা হয়ে আছে, কোন জায়গাতে কিভাবে কথা বলতে হবে, কিভাবে নিজেকে সেট করে নিতে হবে সেটা সে সহজেই বুঝতে পারে। কিন্তু যে ব্যক্তি কম কথা বলে, 5 জনের সঙ্গে কম মেশে, তার তো ওই অভিজ্ঞতাটা এক্সপিরিয়েন্সটা নেই। তো তাহলে কি করতে হবে, তার কিন্তু তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি থাকতে হবে, যাতে করে সে ঝট করে নিজেকে সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আর কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড ইফ হি রিড লিটিল, আর যদি কোনো ব্যক্তি কম অধ্যয়ন করে, কম পড়াশুনো করে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তাহলে তাকে খুব চালাক হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি অধ্যয়ন কম করে, পড়াশুনো কম করে, কিন্তু তাকে কিন্তু চালাক হতে হবে বেশি। অনেক দেখবে MA BA পাস করে বসে আছে, কোথায় কীভাবে পরিস্থিতিকে ম্যানেজ করবে সেটা তার জ্ঞান নেই। অথচ দেখবে কোনো ব্যক্তি লেখাপড়াই জানে না, কোনোদিন স্কুলেও যায়নি, সেই ব্যক্তি দেখবা সেই লোকটার কান কেটে দিয়ে চলে আসবে। ঠিক আছে, কান কেটে দিয়ে চলে আসবে মানে কি, ও যে কাজটা না পারবে সেই ব্যক্তি যে কাজটা করে দিয়ে চলে আসবে। তার মানে কি এখানে কি বলতে চাইছে, তাহলে কোনো ব্যক্তি যদি কম পড়াশুনো করে, কম অধ্যয়ন করে, তাহলে তাকে কি হতে হবে, অত্যধিক চালাক হতে হবে, চতুর হতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডথ নট, আর কি করতে হবে, সে যেটা জানে না তাকে সেটা জানার ভান করতে হবে। অনেকে আছে দেখবা, যেমন এই 9-এ একটা মেয়ে আছে, পড়া জিজ্ঞাসা করবো এমন ভাব দেখাবে, সেই মানে পেটে আসছে মুখে আসছে না, এরকম আর কি, এইখানে এসে আটকে গিয়েছে, কিন্তু মোটেই পড়ে না। যাই হোক আছে, কারণ নাম করবো না। ঠিক আছে, এরকম অনেকেই আছে, শুধু 9-এ বলি না। তাহলে এইটা কি, মানে ওই যে চতুরতা, চালাকিটা দেখানো, মানে অধ্যয়ন মোটেও করেনি, কিন্তু এমন একটা ভাব দেখাবে, এক্সপ্রেশন নিয়ে আসবে যেন সব জানি, অথচ মানে এই সময় মনে করছে না। যাই কোনো ক্লাসে আছে। পরে দেখো, হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। তাহলে আমরা যদি ইতিহাস বিষয়টা পড়ি, মানে এখানে কিন্তু প্যারাটা চেঞ্জ হবে। তো এখানে কোন বিষয় পড়লে বা কোন বিষয়ে অধ্যয়ন করলে আমরা কোন বিষয়ে ভালো জানতে পারবো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো কি বলছে, হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। পোয়েটস উইটি, অর্থাৎ কাব্য মানুষকে কি করে, রসিক এবং বুদ্ধিমান করে তোলে। দি ম্যাথামেটিক্স স্টাবল, স্টাবল মানে কি স্থিতিশীল। তাহলে অঙ্ক কি করে, গণিত শাস্ত্র যদি অধ্যয়ন করা হয় তাহলে কি হবে, কোনো ব্যক্তি স্থিতিশীল হয়ে উঠবে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, অর্থাৎ দর্শন বা প্রাকৃতিক দর্শন যদি অধ্যয়ন করা হয় তাহলে গভীর ভাব আসবে একটা। মরাল গ্রেভ, নৈতিকতা
নৈতিকতা গ্রেভ অর্থাৎ গুরুগম্ভীর একটা ভাব নিয়ে আসবে। অর্থাৎ নৈতিকতা বলতে কোনগুলো, যেগুলো নীতিসঙ্গত কথাবার্তা, তোমাকে কেউ অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে, সেই সময় কি তুমি হাসাহাসি করবে? সেটা একদম বেশ ভালো মনে শুনবে, যে ব্যক্তি দেবে সেই ব্যক্তি ভালোভাবে তোমাকে জ্ঞান দিচ্ছে, তখন তো তুমি হাসাহাসি করবে না, তখন সেটা কি একটা গুরুগম্ভীর ভাব থাকবে। তো এরকম একটা ভাব থাকছে। লজিক অ্যান্ড রেটরিক অ্যাবেল টু কন্টেন্ট, এবং যুক্তিবিদ্যা এবং অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করলে কী করবে, তুমি যুক্তিবিদ্যাতে পারদর্শী হবে, বা এগুলো আমরা জানতে পারবো। অ্যাবিউন্ট স্টুডিয়া ইন মোরেস, এটা দেখো একটু লেটারগুলো কি একটু বাঁকিয়ে লেখা আছে, অন্য একটা স্টাইলে লেখা রয়েছে। কারণ কি, এটা কিন্তু কোনো ইংরেজি ফ্রেজ নয়, এটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ। এটা হচ্ছে ল্যাটিন ফ্রেজ, রোমান কবি ওভিডের লেখা, ঠিক আছে। এটা হেরিওডিস কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যার ইংরেজি ফ্রেজটা কী হবে দেখো, স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। তাহলে অধ্যয়নের ফলে আমাদের স্বভাব বা আমাদের যে আচার ব্যবহার সেটা কি হয়, পরিশীলিত হয়, পরিমার্জিত হয়, ওই ফ্রেজটার অর্থ। ক্লিয়ার? এখানে আবার প্যারা চেঞ্জ হবে, নেই না, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট। তাহলে কি বলা হচ্ছে, স্টোন, স্টোন মানে বাধা, ইম্পেডিমেন্ট মানে হচ্ছে প্রতিবন্ধকতা। দেয়ার ইজ নো স্টোন, কোনো বাধা নেই, অর ইম্পেডিমেন্ট কোনো প্রতিবন্ধকতাও নেই, ইন দ্য উইট জ্ঞান অর্জনের ক্ষেত্রে, বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, যদি তার জন্য উপযুক্ত পঠন পাঠনের ব্যবস্থা থাকে। অর্থাৎ আমাদের যে জ্ঞান অর্জন সেটা হয় কিসের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে। তো আমরা যখন কোনো বিষয়ে জ্ঞান লাভ করব, তার কিন্তু কোনো রকম প্রতিবন্ধকতা থাকবে না, যদি তার উপযুক্ত ব্যবস্থা থাকে। লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি, যেমন শারীরিক রোগের ক্ষেত্রে বা শারীরিক ব্যাধির ক্ষেত্রে, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, উপযুক্ত শরীরচর্চা বা ব্যায়াম আছে। বোলিং ইজ, তাহলে এখানে কি বলতে চেয়েছে লেখক বলতে চাইছে, আমাদের যেমন কি হয় দেখবে বিভিন্ন শারীরিক রোগের জন্য, সেগুলো সারানোর জন্য যেমন কিছু ব্যায়াম থাকে, প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা ব্যায়াম আছে, অর্থাৎ প্রতিটা ব্যায়ামের উপকারিতা আছে। তো সেরকম আমরা কোন পথে বা কোন পদ্ধতিতে গেলে জ্ঞান লাভ করব, বা কীভাবে অধ্যয়ন করে জ্ঞান লাভ করব, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ আছে। তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রিংস, তাহলে বোলিং অর্থাৎ বল করা, ক্রিকেট খেলো যে বল করা, সেটা কি জন্যে, যকৃতে বা কিডনিতে রোগের জন্য ভালো। মানে যদি যকৃতে বা কিডনিতে কারো রোগ হয়ে থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে বোলিং করা ভালো। বোলিং ক্রিকেট খেলো না। তারপর দেখো, শুটিং ফর দি লাংস অ্যান্ড ব্রেস্ট। শুটিং মানে কি, রিল শুট করা। শুটিং মানে কে পারবে, শুটিং মানে তীর ছোড়া। তাহলে শুটিং অর্থাৎ তীর ছোড়া কি জন্য ভালো, লাংস, ফুসফুস অ্যান্ড ব্রেস্ট, বক্ষ ঘটিত কোনো ব্যাধির জন্য ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, এবং হালকা চলাফেরা, হাঁটা চলা করা, সেটা কার জন্য ভালো, স্টমাক, পাকস্থলীর জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড, রাইডিং মানে কি, কোনো কিছুতে চড়া, এখানে কোনো কিছু বলতে ঘোড়ায় চড়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে রাইডিং ফর দ্য হেড, তাহলে ঘোড়ায় চড়া মস্তিষ্কের জন্য ভালো। অ্যান্ড এবং দি লাইক, আর এরকম আরও অনেক কিছুই আছে। সুতরাং ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, তাই যদি কোনো মানুষের বুদ্ধি স্থির না হয়, অর্থাৎ যদি কেউ খুব চঞ্চল প্রকৃতির হয়, তোমরাই আছো যেমন দেখো, এক সস্ত বসে থাকে না, এই শুভম ছেলেটা, ঠিক আছে, শুধু এদিক ওদিক ওধার, ঠিক আছে। তো এইরকম যদি কেউ হয়, সেক্ষেত্রে কি করতে হবে, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাহলে তাকে অঙ্ক কষতে দিতে হবে। ওকে, তাহলে যদি কারোর বুদ্ধি
স্থির না হয়, চঞ্চল, মানে কোনো কিছুতে স্থির থাকতে পারে না, তো এইরকম যদি কেউ থাকে তাহলে তাকে অঙ্কশাস্ত্র অধ্যয়ন করতে দিতে হবে। ফর ইন ডেমনস্ট্রেশন, কারণ সমাধানের ক্ষেত্রে, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে সমাধান করা। বুদ্ধদেব এদিকে দেখো, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে, যদি তার মন অন্যদিকে চলে যায়, নেভার সো লিটিল, সামান্যতম, হি মাস্ট বিগিন এগেইন, তাহলে তাকে পুনরায় শুরু করতে হবে। তাহলে যারা চঞ্চল তাদেরকে কি উপায়টা দিচ্ছে সমাধানের? অঙ্ক করতে দিতে হবে। অঙ্ক করতে দিলে কি হবে? মাইন্ড যখনই সামান্য অন্যদিকে যাবে তখনই কি হবে? ভুল হয়ে যাবে। একটা প্লাস জায়গায় মাইনাস লিখে দিলেই গেল। সবাই ওটা তোমরা কাকে দেবো? যার নাম না করবো তারই তো রাখবে। বেশ, যাই হোক, তাহলে এইরকম যদি কেউ হয় তাহলে তাকে কি করতে হবে? অঙ্কশাস্ত্র অধ্যয়ন করতে হবে। কারণ যদি সামান্যতম অন্যমনস্ক হয় তাহলে কি হবে? অঙ্কটা ভুল হয়ে যাবে, তাকে আবার পুনরায় শুরু করতে হবে। তাহলে তখন সেই ভয়ে কি করবে? সে পুনরায় মানে মনটাকে স্থির করার, ফিক্স করার চেষ্টা করবে, দিয়ে অঙ্কটা কষবে। ঠিক আছে, নেক্সট বলছি দেখো, if his wit be not apt to distinguish or find differences, তাহলে যদি কেউ কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে এমন অনেক ব্যক্তি থাকে যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারছে না, এইরকম যদি কেউ থাকে তাহলে তাদের সমাধানটা কি হবে? লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, তাহলে তাদেরকে স্কুলম্যানদের বিষয়গুলিকে অধ্যয়ন করতে দেওয়া হোক। ফর দে আর সেমেনি সেক্টরস, কারণ তারা কি করে থাকে? চুলচেরা বিশ্লেষণ করে থাকে। এটাও কিন্তু একটা ল্যাটিন ফ্রেজ, ব্যাকরে দিয়েছে দেখো, স্প্লিটার্স অফ হেয়ার্স, মানে কি চুলচেরা বিশ্লেষণ। তাহলে যদি কোনো ব্যক্তি দুটি জিনিসের মধ্যে বা কয়েকটা জিনিসের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে তাদেরকে কি করতে হবে? তোমার ওই স্কুলম্যানদের বিষয়গুলিকে অধ্যয়ন করতে দিতে হবে। তাদের যে নোট বা পুঁথিপত্র আছে সেইগুলোকে। স্কুলম্যান কারা? স্কুলম্যান হচ্ছে তোমার মধ্যযুগে এক শ্রেণীর মানুষ ছিল বা পণ্ডিত ছিল, যারা যে কোনো বিষয়ে খুবই দক্ষ ছিলেন এবং যে কোনো বিষয়ের খুব সূক্ষ্ম বিচার বিবেচনা করতে পারতেন, বিশ্লেষণ করতে পারতেন। তো তাহলে ওইগুলো যদি কেউ অধ্যয়ন করে তাহলে সে ওই বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। ক্লিয়ার? নেক্সট আসছে দেখো, ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, যদি কেউ কাউকে যুক্তিতর্কে হারাতে না পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ, এবং কোনো কিছু প্রমাণ করতে না পারে, অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, সেটাকে কারোর সামনে, ইলাস্ট্রেট মানে কি? চিত্র, ছবি, ছবির মতো কারোর সামনে তুলে ধরতে না পারে কোনো কিছুকে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাদেরকে, লয়ার্স মানে কি? উকিল, উকিলদের যে কেসগুলো রয়েছে সেইগুলোকে অধ্যয়ন করতে দেওয়া হবে। তাহলে সে ওই বিষয়টা ভালোভাবে পারবে। কারণ উকিলদের কাজটা কি? উকিলদের কাজ মানে সবসময় নিজের ক্লায়েন্টকে বাঁচানো, সে অপরাধ করুক বা না করুক। ঠিক আছে, দেখবা কোনো একটা লোক, কোনো একটা ব্যক্তি হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, সেই ব্যক্তি তখন কোর্টে তাকে হাজির করানো হবে, লয়ার কি যুক্তি দেবে? মাই লর্ড, আমার মক্কেল তো সেই দিন গাড়িতে ছিলই না, সেদিন ওর ড্রাইভার গাড়িটা নিয়ে যাচ্ছিল, তাই তো? এইভাবে কি করবে? এমনভাবে যুক্তিটাকে সাজাবে জজ সাহেবের কাছে, তার মক্কেলকে কিন্তু সহজেই বের করে নিয়ে চলে আসবে। তাহলে এই যে যুক্তিগুলোকে কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়গুলো জানার জন্য লয়ারদের যে কেসগুলো আছে সেইগুলোকে অধ্যয়ন করতে হবে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, তাই প্রতিটি মানসিক রোগের জন্য একটা বিশেষ প্রতিকার রয়েছে। তাহলে আমরা কি মনে করি যে আমাদের পড়াশোনা মনে থাকছে না, আমাদের এই সাবজেক্টটা হবে না, আমার এটা হবে না, এটা কিন্তু কখনোই নয়। প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে, আমাদেরকে ঠিক সঠিক উপায়টা খুঁজে নিতে হবে, সঠিক উপায়টা বের করে নিতে হবে।